মেহের সুফিয়ানের দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার রাঙার দিকে তাকিয়ে বলল, অশ্ব কিনলেন কবে? সুফিয়ান বিপদে পড়েছে। বাইজিদের সাথে রাতে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে বলে মনে করল সে। বিশেষ করে ফারদিনা জানতে পারলে সুফিয়ানকে ভুল বুঝবে। সেদিন রাতে মদ্যপান করার পর মেহের তাকে ঘরে নিয়ে গিয়েছিল। তার শরীরে স্পর্শ করেছে। পা থেকে জুতা খুলতে দেখে ফেলাতে ফারদিনা রেগে গিয়েছিল। ঝিলমিল সুফিয়ানকে সেই কথাই বলেছে। ফারদিনাও তা জানে না। সুফিয়ান সতর্কতার সাথে চারদিকে তাকালো। মেহেরও চারপাশে তাকিয়ে বলল, কি দেখছেন? সুফিয়ান হেয়ালিপূর্ণভাবে হেসে বলল, এমন সময় শয়তান আশেপাশে ঘুরঘুর করে, তাই দেখছিলাম ওরা আদৌ আসল কিনা। শয়তানকে কেউ দেখতে পারে? অবশ্যই পারে। এই যে আমি দেখছি। মানে? মানে হলো আপনারা এই সময়ে এখানে। আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? সাহায্য তো অনেকভাবেই করতে পারেন। আপাতত জল খাওয়ালেই খুশি হব। সুফিয়ান সংকোচ বোধ করল। কিন্তু কেউ জল খেতে চাইলে খাওয়ানো উচিত। সুফিয়ান জল আনতে ঘরে গেল। জল খাওয়া নিয়ে সুফিয়ানের একটা ঘটনা মনে পড়ল, তার দাদার কাছ থেকে শোনা। চৈত্র মাসে রোদে পুড়ছে মাটি, আকাশে মেঘ নিয়ে একটুও। পথ দিয়ে হেঁটে যাচ্ছিল এক ক্লান্ত ভ্রমণকারী। মুখ শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। অসুস্থ ছিল বৃদ্ধা। সে থেমে দাঁড়ালো এক ঘরের সামনে। গলা কাঁপতেছিল তার ক্লান্তিতে। ক্লান্ত ভঙ্গিতে ঘরের দিকে তাকিয়ে অচেনা কারো কাছে জল চাইল। ঘরের ভেতর থেকে এক গরিব লোক বেরিয়ে এলো। নিজের মাটির কলসিটা ছিল প্রায়ই খালি। যতটুকু জল ছিল তা তারই দরকার ছিল। তবুও সে বিন্দুমাত্র দ্বিধা করল না। মাটির গ্লাসে তুলে দিল ঠান্ডা জল। বলল, বিসমিল্লা বলে খেয়ে নাও ভাই, আল্লাহ তৃষ্ণা মিটিয়ে দিক। ভ্রমণকারী জলটা খেলো এক নিঃশ্বাসে। চোখ বুজে বলল, আল্লাহ তোমাকে জান্নাত দিক। লোকটা হাসল। মনে মনে বলল, জান্নাত না দিক, কিন্তু যদি এই জল কারো প্রাণ বাঁচায় তবে সেটাই আমার পুরস্কার হবে। কিন্তু সে জানত না এই তৃষ্ণার্ত পথিক ছিল এক ফেরেশতা, মানুষের ছদ্মবেশে পাঠানো, এবং তার সেই এক পেয়ালা জল তার নাম লিখে ফেলল জান্নাতের তালিকায়। সুফিয়ান মাটির কলসি থেকে জল গ্লাসে ঢালতে ঢালতে বলল, এরা ফেরেশতা না, মানুষরূপী শয়তান। যাই হোক, অন্তত এখন জল খাইয়ে বিদায় করতে হবে। সুফিয়ান জল হাতে বাইরে বের হয়ে আসে। মেহেরের দিকে জলটা এগিয়ে দিল। মেহের জলটা নিতে নিতে বলল, বসতে বলবেন না? আজ আপনারা লোকসংখ্যায় বেশি, ঘরে জায়গা হবে না। মেহের হেসে বলল, আপনি ভালো কথা জানেন, খারাপ কথাও জানি। যখন যেটা দরকার সেটাই ব্যবহার করি। সুফিয়ানের কথা শুনে মেহের শব্দ করে হাসল। তার হাসি নিঃসন্দেহে সুন্দর। সুফিয়ান মেহেরের দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার দৃষ্টি সরিয়ে ফেলল। মেহের থেমে বলল, আপনি সত্যিই অসাধারণ। নয়তো ফারদিনার মতো মেয়ে আপনার প্রেমে পড়তো না। ফারদিনার সেরা কোন দিক থেকে? সুফিয়ান যেন অজানার মতো জানতে চাইল। মেহের স্বাভাবিকভাবেই জবাব দিল, রূপে গুণে বুদ্ধিমত্তা ধন সম্পত্তি সব দিক দিয়েই সে সেরা, কিন্তু আমার কাছে সে একটা গাধা। এমনটি মনে হওয়ার কারণ কি? সুফিয়ান লম্বা শ্বাস ফেলে বলল, আজ ওর সাথে আমার দেখা হয়নি। সন্ধ্যার পরে শুধু দূর থেকে একবার দেখেছিলাম। চাইলে কি একটাবার আমার কাছে আসতে পারতো না? হয়তো তার সুযোগ হয়নি। এই জন্যই বলেছি গাধা। বুদ্ধিমতী হলে কোনো না কোনোভাবে দেখা করতে আসতো। ফারদিনা কখনো রাতে আপনার সাথে দেখা করেছিল? গভীর রাতে? কেন? ভালোবাসার টান। গভীর ভালোবাসা থাকলে রাতে ঝুঁকি নিয়েও ছুটে আসা যায়। বাঁশির সুরে ছুটে এসেছিল প্রথমবার, ভালোবাসার টানে না। আজকেও বাঁশির সুর ধরুন, চলে আসবে। আসবে না, আসবে, মিলিয়ে নেবেন।
যদি না আসে আমার বাড়িতে এসে বলে যাবেন আমি ভুল বলেছি। ঠিকানা নিশ্চয়ই সেদিন রেখে দিয়েছিলেন। আপনি লিখে দিয়েছিলেন। জানতে চাইলেন না এত রাতে এখানে কেন এসেছি? প্রশ্ন করেছিলাম তো। আজ একটা নিমন্ত্রণ ছিল, সেখানেই গিয়েছিলাম। পথে আপনার বাড়ি ছিল, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। শুধু এই জন্যই দুঃস্বপ্ন দেখেছিলাম। কখনোই আপনাকে নিয়ে ভাবি না। লোকে বলে ভাবনা থেকে স্বপ্ন তৈরি হয় ঘুমের ঘোরে। কী স্বপ্ন দেখেছিলেন? আপনার উপর কেউ আক্রমণ করেছে, সেখানে আবছা আবছা বাঘ দেখেছিলাম। আর কিছু মনে পড়ছে না। ভাবলাম মানুষটি ঠিক আছে তো, এই জন্যই আপনাকে দেখতে আসা। আমাকে নিয়ে ভাবার জন্য শুকরিয়া। আসলে আমি এতিম। আমার কখনো কখনো মনে হয় আমাকে নিয়ে ভাবার জন্য বোধহয় কেউই নেই। ফারদিনা আপনাকে নিয়ে যথেষ্ট ভাবে। আপনাদের প্রেম সফল হোক, এই কামনা রইল। আজ আসি। অনেক দেরি হয়ে গেছে। এত রাতে আপনারা মেয়ে হয়ে এত দূরের পথে যেতে পারবেন? কত রাত এভাবে পার করেছি চিন্তা করবেন না। আসছি। সুফিয়ান দিঘির পাড়ে অন্ধকারে কিছুক্ষণ বসেছিল। ঝিঝি পোকার ডাক শুনেছিল। দূর থেকে ভেসে আসছিল শেয়ালের ডাক। রাতের অন্ধকারকে মানুষ ভয় পায়, কিন্তু সুফিয়ান যেন অন্ধকারে নিজের ব্যথাগুলোকে একান্তে মনে করার চেষ্টা করছিল। কখনো কখনো নিজের সাথে কথা বলে। মা বাবার কথা মনে পড়ছে ভীষণ। তার মায়ের মুখটা ভেসে উঠছে চোখের সামনে বারবার। তার আদর যত্ন। মা বলে ডাকে না আজ বহুদিন। বাবা বলে ডাকতে পারে না। এতিম হওয়ার কষ্টটা বোধহয় দুনিয়ার সমস্ত কষ্টকে হার মানায়। সুফিয়ানের মনটা বিষিয়ে উঠছে। টেবিলে বসে মোমবাতির দিকে তাকিয়ে তাকিয়ে দুঃখকে কল্পনায় ভাসাচ্ছে। হাতে নিব কলম, কালির দোয়াতে ডুবাচ্ছে, কিন্তু কিছুই লিখছে না। লেখার শক্তি যেন ক্রমাগত কমে যাচ্ছে। শব্দ তৈরি করতে ভুলে গেছে। সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল। যদি কখনো প্রশ্ন করা হয় দীর্ঘশ্বাস কখন আসে, উত্তর হবে কষ্ট গভীর যন্ত্রণা থেকে দীর্ঘশ্বাস সৃষ্টি হয়। সুফিয়ানের শ্বাস পড়ল মোমবাতিতে। অমনি মোমবাতিটা নিভে গেল। সুফিয়ান লুসিফার ম্যাচ দিয়ে মোমবাতিটা জ্বালাতে জ্বালাতে বলল, তুইও আমার দীর্ঘ নিঃশ্বাসে নিভে গেলি। তাহলে বুঝতে পারছিস ভেতরে কতটা চাপা কষ্ট নিয়ে ঘুরে বেড়াই। দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য যদি রাজ্যের রাজা হওয়া যেত, তাহলে আমি হতাম দুঃখের রাজ্যের রাজা। মোমবাতি জ্বালালো। দমকা হাওয়াতে নিভু নিভু করছে। দরজা খোলা, হাওয়া আসছে। সুফিয়ান দরজাটা বন্ধ করতে যাবে তখন চোখ পড়ল রাঙার দিকে। রাঙাও যেন সুফিয়ানের মতো একা, বড্ড একা। টেবিলের উপর রাখা বাঁশিটার দিকে চোখ গেল সুফিয়ানের। বাঁশিটা নিয়ে ঘরের বাইরে বের হয়। মেহের বলেছে বাঁশি বাজালে ফারদিনা আসবে। এটা হাস্যকর ব্যাপার। কেননা বাঁশির সুর ফারদিনা অবধি পৌঁছাবে না বলে মনে করল সুফিয়ান। আজ সে বাঁশি বাজাবে ঘরের বারান্দায় বসে। আজ সুর শুনবে শুধুই রাঙা। সুফিয়ান বারান্দার খুঁটির সাথে হেলান দিয়ে বসা। ফারদিনার দেওয়া বাঁশিটা ঠোঁটে ছুঁয়ে নিল। আজ সুর আসছে, স্নিগ্ধ সুর। প্রকৃতি শুনবে। শুধু ফারদিনা শুনবে না। কষ্ট হচ্ছে সুফিয়ানের। কষ্টের একটা অংশই যেন সুরের মাধ্যমে তুলে ধরল। সুফিয়ান বাঁশির সুর থামিয়ে দিল। রাঙা হেস্যাধ্বনি তুলল সাথে সাথে। ও যেন সন্তুষ্ট হয়েছে। সুফিয়ান ওর দিকে তাকিয়ে বলল, তোর নিশ্চয়ই ভালো লেগেছে। আরেক দফা সুর তুলি, কি বলিস? অনুমতি চাইছো কেন? তোমার বাঁশির সুরে গোটা প্রকৃতি মুগ্ধ হয়। সুফিয়ান আকস্মিক হকচকিয়ে উঠল। কণ্ঠটা ফারদিনার। তার কণ্ঠ ধরে সুফিয়ান ঘুরে তাকালো। সাদা চাদর মুড়ি দিয়ে তার দিকে দুটো ভয়ঙ্কর চোখ তাকিয়ে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তি ফারদিনা হতে পারে না, সুফিয়ান নিশ্চিত। রাত এখন 1টা ছুঁই ছুঁই। এত রাতে ফারদিনা ঘর থেকে বের হতে পারবে না।
আজকাল তার ভাইয়েরা তাকে একটু বেশি চোখে চোখে রাখছে। সুফিয়ান আন্দাজ করতে পেরেছে তার দিকে তাকিয়ে থাকা চোখ দুটি গভীর রহস্যময়। সুফিয়ান আড়ালে বলল, আজকের দিনে সব মেরুপী শয়তানগুলো আমার পেছনে পড়েছে কেন? সুফিয়ান সমস্ত দোয়া একসাথে পড়তে শুরু করল। এরপর বারান্দা থেকে ঘরের ভেতরে যেতেই ফারদিনা তার হাতটা ধরে ফেলল। সুফিয়ান থ হয়ে দাঁড়ায়। ধীরস্থিরভাবে পেছন ফিরে বলল, আপনি সত্যিই ফারদিনা? ফারদিনা চাদরটা সরিয়ে ফেলল। কর্কশ শব্দে বলল, তুমি কি নাটক করছো আমার সাথে? সুফিয়ান ঠিকভাবে ফারদিনার দিকে ঘুরে বলল, তার মানে তুমিই ফারদিনা, আমার বউ। তুমি প্রথম আমাকে আপনি বললে কেন? এত রাতে তুমি আসবে আমি ভাবতেও পারিনি। বিশ্বাসই হচ্ছিল না। কেন? এর আগে আমি আসিনি? বাঁশির সুর টেনে নিয়ে এসেছিল। এসেছি তো। আজ অবাক হলে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? ঘরে এসো, বাইরে ঠান্ডা। ফারদিনা সুফিয়ানের শোয়ার খাটে বসে। সুফিয়ান সম্মুখে বসল। ফারদিনার দুই হাত ধরে বলল, তুমি এসেছো, আমি খুশি হয়েছি। চলো গল্প করি। আগে বলো, আমাকে দেখে অবাক হয়েছিলে কেন? আসলে হয়েছে কি, আজকে 3জন পেত্নীর সাথে আমার দেখা হয়েছিল। ওরা চলে গেছে বেশ অনেকক্ষণ। আর ওরা আমাকে একটা দুঃস্বপ্নের কথা বলে গেছে। তাই একটু একটু ভয় ভয় করছিল। মেয়ে মানুষ সব দিকেই ভয়ঙ্কর, হোক শয়তান, ভূত, পেত্নী। কিন্তু তুমি আমার হবু পত্নী। হবুই কি থাকবো, নাকি চিরস্থায়ী হব? ভাগ্যে থাকলে হবে, চেষ্টা তো করতে হবে, নয়তো ভাগ্য পরিবর্তন হবে না। চেষ্টা করব। ভাগ্যে পরিবর্তন করে হলেও যদি তোমাকে পাওয়া যায় তবে ভাগ্যে পরিবর্তন করার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করব। ফারদিনা মাথা নুইয়ে ফেলল। চোখে জলের আগমন। সুফিয়ান ফারদিনার মন ভালো করার জন্য উৎফুল্ল হওয়ার চেষ্টা করল। বলল, আচ্ছা, তুমি এসেছো কিভাবে? এত রাতে একা বের হলে কিভাবে? মানে সুযোগটা করলে কিভাবে? ঝিলমিল আর কুদ্দুস, সে অনেক কথা, সময় কম, অন্য একদিন বলবো। ঝিলমিল এসেছে, সাথে আরও 2জন দাসী এবং আজমাত। ওরা রাস্তায় নজর রাখছে। আমি ভেবেছি বাঁশির সুরেই বোধহয় তোমাকে টেনে এনেছে। তবুও শুনতে পেয়েছি। তোমাকে দেখে নিষ্প্রাণ মনে হচ্ছে। তুমি ঠিক আছো তো? খেতে পারছি না, হয়তো চিন্তায়। কিসের এত চিন্তা? তোমাকে পাবো তো? পাবে তো নিশ্চিত, হয় একালে নয় পরকালে। বলেই সুফিয়ান হাসল। তার হাসি রহস্যময় মনে হলো ফারদিনার কাছে। কিঞ্চিত হতাশ কণ্ঠে ফারদিনা বলল, পরকাল টেনে আনছো? বিচ্ছেদের প্রথম শব্দ তুমিই তৈরি করলে। শোনো। সুফিয়ান নড়ে চড়ে বসল। বিচ্ছেদ অর্থ কি তুমি জানো? একটা ছোট্ট বাচ্চাও বলতে পারবে। তবে বলো তো, কোনো সম্পর্ক ভেঙে যাওয়াই বিচ্ছেদ? না বোকামে, সম্পর্ক ভেঙে যাওয়া বিচ্ছেদ নয়। ভালোবাসা হয় দুটি আত্মার জোড়ায়। দুটি আত্মার একটা যদি বেইমানি করে তখন সেই সম্পর্কের নাম দেওয়া হয় বিষাক্তময় সম্পর্ক। আর অন্য কেউ যদি তাদের সম্পর্ক ভেঙে ফেলে, দুটি আত্মাকে দুই দিকে টেনে হিঁচড়ে সরিয়ে দেয়, তবে সেটাই হচ্ছে বিচ্ছেদ। না চাইতেও বিচ্ছিন্ন হয় দুটো আত্মার মিলন। আমারও ভয় হয় আজকাল, আমার ভাইদের এবং আব্বাকে নিয়ে। তোমার আব্বা যথেষ্ট ভালো মানুষ। উনি উক্তি এবং যুক্তি দুটোই মানেন, জ্ঞানী মানুষ। আশা করি আমার প্রস্তাব ফেলবেন না। আমার মন সায় দিচ্ছে না। তারা হয়তো মানবেন না আমাদের সম্পর্ক। তুমি নিশ্চিত? ফারদিনা মুখের অভিব্যক্তি পরিবর্তন করে কাঁদো কাঁদো চোখে সুফিয়ানের দিকে তাকালো। আজকাল তার ভয় হচ্ছে সুফিয়ানকে নিয়ে। আজ ঝিলমিলের কাছে সিঁড়ি এবং ফরহাতের অসমাপ্ত প্রেম কাহিনী শুনে তার ভয়টা আরও বেড়ে গেছে। সুফিয়ানকে যদি তার ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য শর্ত দেওয়া হয়, এমন শর্ত যেখানে সুফিয়ান হেরে যাবে,
নয়তো হারিয়ে দেওয়া হবে। ভীষণ রকমের দুশ্চিন্তা তার ভেতরে ঘুরপাক খাচ্ছে। ফারদিনার শান্ত মুখখানি দেখে সুফিয়ান তাকে হাসানোর চেষ্টা করল। তুমি বসো, আমি লণ্ঠন আর মোমবাতি নিভিয়ে দিয়ে আসি। কেন? তুমি যেন পূর্ণিমার চাঁদের মতোই উজ্জ্বল। আমার অন্ধকার ঘর আলোকিত করার জন্য তোমার রূপই যথেষ্ট। আমি যদি কুৎসিত হতাম তাহলে এরকমভাবে ভালোবাসতে আমায়? সৌন্দর্য দিয়ে ভালোবাসা মাপা যায় না, তবে ভালো লাগা থেকেই ভালোবাসা শুরু হয়। আজ যদি কোনো কারণে আমার রূপ নষ্ট হয়ে যায়, আগুনে পুড়ে অথবা রোগে ভুগে, তবু আমি তোমাকে আজকের মতোই ভালোবাসবো। শোনো রূপসী, প্রতিটা মানুষের একটা করে দুর্বলতা থাকে, আর আমার সেই দুর্বলতা হচ্ছ তুমি। আর তুমি আমার ভরসা। আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করি। আমার আব্বার পরে দ্বিতীয় বিশ্বস্ত হাত হিসেবে তোমার হাতটি ধরতে চাই। যদি মৃত্যু মানুষের হাতে হওয়ার নিয়ম থাকতো, তবে আমি আমার মৃত্যু তোমার হাতেই চাইতাম। সেই তুমি আমাকে কখনো ধোঁকা দিলে তা সহ্য করতে পারবো না। আমার সামনে কখনো নিজের মৃত্যু চেও না। শুনলে ভেতরটা পড়ে মেঘ। চলো বাইরে হাঁটি। রাতটা তীব্র শীতের, চারপাশে হালকা কুয়াশা নেমে এসেছে। দূরের ক্ষেতের ধানগুলো চাঁদের আলোয় রূপালি ঢেউ তুলেছে, যেন মাটির বুকেও আলো ফুটে উঠেছে। সরু মাটির পথটি সাদা কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে হারিয়ে গেছে কোথাও। চারদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে শীতল হাওয়ায় ধান গাছের পাতার মৃদু খসখসানি শোনা যায়। চাঁদের আলো কুয়াশার ফাঁক দিয়ে নেমে এসে পথটাকে রূপার ফিতে বানিয়ে দিয়েছে। পায়ের নিচে শিশিরে ভেজা ঘাস ঠান্ডা লাগছে। ঘাসগুলো মখমলের মতো, ভেজা কাদার গন্ধ আসছে। সুফিয়ানের বাপাশে ফারদিনা দাঁড়িয়ে আছে। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে। ঝিলমিল আসমাত দূর থেকে দেখছে ফারদিনা আর সুফিয়ানকে। ঝিলমিল চেঁচিয়ে বলল, ফারদিনা, তোর রাক্ষসে ভাইগুলা আইলো বইলা। তোর সাথে সাথে আমারেও শুটকি বানাইব, তাড়াতাড়ি চল। সুফিয়ান লম্বা সুরে জবাব দিল, তুই এমনিতেই শুটকি, আরেকটু না হয় হবি, এতে দোষের কি? ফারদিনা হেসে ফেলল। সুফিয়ান বলল, এখন বলো তো, কিভাবে সুযোগ বের করলে? রাতে ঘুমানোর আগে সবার দুধের সাথে জয়ফলের গুঁড়া মিশিয়ে দিয়েছে, ঝিলমিল করেছে। কুদ্দুসও সেই সাথে সাহায্য করেছে, তবে ওকে বোকা বানিয়েছি। সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসল। ফারদিনা নির্বাক গলায় বলল, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? সুফিয়ান মোহময় কণ্ঠে বলল, আমি তোমার বিন্দুমাত্র ভালোবাসার জন্য সিন্ধু তৈরি করতে পারি, সে আমি তোমাকে মিথ্যে ভালোবাসায় জড়াই কিভাবে? কিভাবে মানে? ঘর থেকে এত রাতে বের হয়েছে আর তোরা বলছিস কিভাবে বের হয়েছে জানি না? রায়ান ক্ষিপ্ত মেজাজে বাড়ির অনুচারীদের প্রশ্ন করল। ওরা জবাব না দিতে পেরে ভয়ে চুপসে গেল। রায়ান এবং সায়েম ঘুমোয়নি। দুধ খেলে এমনিতেই ঘুম হয় তারা জানে। দরকারি কাজের জন্য দুই ভাই জেগেছিল। রায়ান ফারদিনার অসুস্থতার কথা চিন্তা করে কিছুক্ষণ আগে তার ঘরে গিয়েছিল। ফারদিনাকে ঘরে না পেয়ে তার মেজাজ গরম হয়ে ওঠে। সায়েম বলল, চলো ভাই, সবাইকে নিয়ে বের হই। আজ ওর কর্মকাণ্ড হাতে নাতে ধরতেই হবে। পাকনা গজিয়েছে ওর।